বরাক দর্পণ স্টুডিও। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজ এইচপিসিয়ান প্রত্যেক পরিবারের অভিভাবকদের কাছে অত্যন্ত বেদনাদায়ক একটি পরিস্থিতির মুহূর্ত আপনাদের কাছে শেয়ারিং করতে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো আমার এই কথাগুলো শুনে নিশ্চয়ই কিছু না কিছু অনুভব করতে পারছেন। প্রতিনিয়ত আমরা এমপ্লয়িজ গ্রুপের মধ্যে চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে যাওয়ার দুঃসংবাদ পেয়ে থাকি। অনেকেই অর্থের অভাবে নিজের চিকিৎসা না করার ফলে এবং মিল বন্ধ হয়ে যাওয়ার পর অনাহারে অনিদ্রায় তিলে তিলে এই সুন্দর পৃথিবীর আলো বাতাস থেকে চিরতরে অনেকেই বিদায় নিয়েছেন। অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু কখনো কখনো অবচেতন মনে তাদের চেহারা আমরা দেখতে পাই। কখনকার শেষ বিদায়ের টিকিট আসবে এক অজানা অন্ধকার রাস্তার দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। যাই হোক, মূল বিষয়ে চলে আসি। আজ সকালবেলা দুর্গাপদ ভট্টাচার্য আমাকে ফোন করে বলে, চিপার হাউসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন কর্মচারী সন্তোষ ভট্টাচার্য শিলচর ক্যান্সার হাসপাতালে গ্রাউন্ড ফ্লোর বেড নম্বর এক নম্বরে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করছে। আমি আজই বিকাল 4টায় ওনাকে দেখতে যাই এবং পরিস্থিতি খুব একটা ভালো নজরে আসেনি। সন্তোষদার 2 মেয়ে মনীষা মন্দিরা এবং তাদের পিসি অর্থাৎ সন্তোষদার দিদি উপস্থিত ছিলেন। আমি জানতে চাইলাম এইরকম পরিস্থিতি কবে বা কখন থেকে শুরু হয়েছে। তখন বড় মেয়ে মনীষা অসুস্থতার কারণ ব্যাখ্যা করলো। তাই ভাবলাম আপনাদের কাছে পরিস্থিতি শেয়ার করে নিই। আমরা অনেকেই জানি সন্তোষদা একজন নিষ্ঠাবান ব্যক্তি। তাছাড়াও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শৈশ্রেণী বতদারী পরম ভক্ত ছিলেন। 5 গ্রাম সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে কয়েক মাস ঠাকুরের ভোগ নিবেদন করেছিলেন। তাছাড়াও উনি একজন বেতার শিল্পীও ছিলেন। শ্যামা সঙ্গীত গান আমরা অনেকেই শুনেছি ওনার মুখ থেকে। আজ সন্তোষদার প্রত্যেকটি মুহূর্ত এক কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব নিকটাত্মীয় আছেন, তারা হয়তো এই নিউজ বার্তায় যদি খবর পান তবে অবশ্যই দেখার সুযোগ থাকবে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার এই নিউজ চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে এখন ভিডিও ক্লিপের রোগী সম্বন্ধে বিস্তারিত ওনার মেয়ে মনীষা কি বলেছে ধৈর্য সহকারে শুনে নিন, পাশে থাকবেন। নমস্কার। তোমার মা কই আসছে? সন্তোষ কথা কইতে পারে না। আচ্ছা, আমার একটু খবর শুরু আমরা তো আজকে আমার দুর্গাপূজার খবরটা হয়েছে। আমি বাড়িতে গেছিলাম, কই এখন জানিয়ে যাই ব্যাপারটা। অনেকে কেউ জানে না, কিন্তু এটা আমরা সৎসঙ্গে কীটা হয়েছে একটু কও না আমার একটু ব্যাপারটা। তুমি আমার একটু কও সাইন। কবে থাকিয়া 12 তারিখ 13 তারিখ আমাকে মন্দিরা ফোন করে বলে মানে আগের মাসে মেয়েতে বাবার জন্ডিস। আচ্ছা, আমরা বলেছি ডাক্তার দেখাও। বাবা তখন বলেছে কবে যাবে, মা জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলেছে লিভারের মধ্যে কিছু একটা হয়েছে, চান্সেস আছে। টেস্ট করিয়েছে, ধরা পড়েছে বাইল ডাক্টে। আর এটা টিউমারের মধ্যে ইনফেকশনটা ছিল। বাইল ডাক্টে টিউমার ছিল যেটা ব্লক করে রেখেছে, বাইলটা পাস হতে পারছিল না, ওটার মধ্যে ক্যান্সার ছিল। আর তারপর বলেছে যে তোমরা এখন আমাদেরকে রেফার করে দিয়েছে ক্যান্সার হসপিটালে। আমরা বলেছিলাম বাইরে নিয়ে যাবো, তো আমাদেরকে স্টেট কাছাড় ক্যান্সারে রেফার করেছে। ওখানে রেফার করার পরে আমরা ভাবলাম যে আমাদের লেগেছে যদি হয়তো ভিড় ভাড় হতে পারে, আমরা বিবিসিআইতে নিয়ে গেছি বিবরুয়াতে। আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু হয়ে যেত। গুয়াহাটি আমরা বিবরুয়াতে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পরে ওরা সবটা দেখলো, রিপোর্টস দেখলো, ওরা টেস্ট দিল। দিয়ে তারপরে ওরা বললো যে প্রথমে পিটিবিটি করাতে লাগবে, বাবার এখানে একটা ইসে আছে
এই পাইপটা যেটা হুম হুম নিচে দিয়ে একটা ব্যাগ যায়, হুম হুম এটা হচ্ছে গিয়ে বাইলটা যেটা বাইলটা ব্লক যে হুম তার জন্য এই পাইপ দিয়ে বাইলটা পাস হবে যাতে বিলিরুবিনটা কমে, জন্ডিসটা কমে, হুম হুম তারপরে ওরা ক্যান্সারের ট্রিটমেন্টটার জন্য প্রসিড করতে হুম পারে। কিন্তু বিবিসিআইতে ওরা বললো ওদের ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট নেই, আমাদেরকে মেট্রো হসপিটালে রেফার করেছে, 11 কিলোমিটারের ডিস্টেন্স। হুম হুম বাবা অলরেডি অসুস্থ, আমি চাইছিলাম না এতটা দূর বাবা ট্রাভেল করে যাক, আর তারপরে হুম হুম হুম। অ্যাডমিশনের একটা ব্যাপার হবে, হুম। আসা যাওয়ার আরেকটা ব্যাপার হবে, অ্যাম্বুলেন্স ওরা প্রোভাইড করবে না, হুম হুম। আমাদেরকে নিজে নিতে হবে। তো আমরা ভাবলাম যদি জিএমসিএইচে করা হয়, মানে ওরা বললো জিএমসিএইচও করাতে পারবে। আচ্ছা তো ওই পিরিয়ডে এক সপ্তাহ একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরা জিএমসিএইচে টেস্ট ফেস্ট সব কিছু এক্সট্রা আল্ট্রাসাউন্ড, তার জন্য এক সপ্তাহ লেট হয়ে গেছে। তারপর আমাদেরকে আবার বিবিসিআই ডক্টর বললো মেট্রোতেই করাও, হুম হুম মেট্রোতেই আমার চেনা জানা আছে, ওখানে করাও, ভালো ডক্টর। আর প্লাস বায়োপসি দিয়েছিল, পিটিপিটি প্লাস বায়োপসি। হুম। বাবার এত বাজে কন্ডিশন, গুয়াহাটি মেডিকেল কলেজের ডক্টর বলে দিয়েছে বায়োপসি করাবে না, কারণ পেশেন্টের কন্ডিশন সিরিয়াস। কন্ডিশন সিরিয়াস কিন্তু বিবিসিআই ডক্টর বললো মেট্রো ডক্টর বায়োপসি করিয়ে দেবে, তোমরা ওখানে যাও। হুম হুম আমরা নিয়ে গেলাম এক সপ্তাহ পরে বাবাকে। হুম তখন ওই ডক্টর দেখে বললো পেশেন্টের পেটে বুকে জল হয়ে গেছে, হুম। আমরা জলটা না বের করলে আমরা এসে করতে পারবো না, পিটিভিডিও করাতে পারবো না, প্লাস বায়োপসি এখন ইম্পসিবল, ইম্পসিবল কারণ অনেক বাজে কন্ডিশন। হুম হুম তো তারপরে অ্যাডমিট করাতে বললো, আমরা 3 দিন ওখানে ছিলাম, অ্যাডমিট করালো, জল বের করলো, তারপর পিটিপিটি করালো। হুম আর বায়োপসির জায়গায় ওরা এফএনএসি বলে আরেকটা জিনিস আছে, হুম এফএনএসি ব্লাড সেল নিয়ে টেস্ট হুম, করে হুম, হুম। ক্যান্সার আছে কিনা। তো এফএনএসি করেছে, প্রুভ হয়ে গেছে যে ক্যান্সার আছে। হুম তো তখন এটা বলেছে ডক্টর যে বাইল ডাক্ট থেকে এটা লিভারেও স্প্রেড হয়ে গেছে। হুম তারপরে বিবিসিআই ডক্টর বললো যে অনেক ক্ষেত্রে এইসব কেসে অপারেশন করাটা মানে অপারেশনের জন্য Critical. প্রসিড করাটা পসিবল হয় না, কারণ হুম, হুম। এইজও একটা ফ্যাক্টর আছে। হুম হুম প্লাস এইরকমভাবে বাইল ডাক্টে যদি হয়ে যায়, বাইল ডাক্ট জিনিসটাই অনেক বেশি সিরিয়াস, মানে খুব তাড়াতাড়ি স্প্রেডও হয়, আর হুম 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 অনেক কিছু কেমো, সবচেয়ে আগে কেমো দিতে লাগে, যার জন্য বিলিরুবিন অ্যাটলিস্ট 3-তে হতে লাগে, বাবার 36-এ ছিল বিলিরুবিন। তারপরে ডক্টর পিটিপিটি করানোর পরে ডিসচার্জ দিয়েছে, দুদিন পরে ডিসচার্জ দেওয়ার পরে আবার আমরা নিয়ে গেছিলাম 2 দিন পরে, মানে লিক হচ্ছিল একটু এই জায়গাটা থেকে, হুম হুম মনে হলো। হুম তখন বলেছে বাবার অলরেডি অনেক শরীরে প্রবলেম হচ্ছিল, এই টিউবটার জন্য বাবা নড়তে চড়তে পারছিল না, মুভমেন্ট করতে পারছিল না। ডক্টর বলেছে রাইট সাইডেও লাগাবে, আর এদিক থেকে বিবিসিআই ডক্টর বলে দিয়েছে যে হয়তো অপারেশনের জন্য প্রসিড করতে পারবে না, কারণ কন্ডিশন ক্রিটিক্যাল। আমরা অলরেডি একটা নেগেটিভ সাইন পেয়ে গেছি, যদি পেয়েছি তাহলে আমরা আবার রাইট সাইডে লাগিয়ে পেশেন্টের বডি যদি নিতে পারি, অ্যাডজাস্ট করতে পারেন না এতটা পেইন দিয়ে কি করবো পেশেন্ট। হুম হুম আমরা বলেছি ঠিক আছে পেশেন্টের বডি আর নিতে পারবে না, রাইট সাইডে আর লাগাচ্ছি না। তো বললো ঠিক আছে তাহলে ওয়েট করে দেখো, এই একটা সাইডের টিউবে আস্তে আস্তে কমবে, একটু টাইম লাগবে। হুম 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 তারপরে বাবা বারবার করে বলছে বাবা শিলচর চলে আসবে, বাবা ঘরে চলে আসবে, ঘরে চলে আসবে। হুম আমরা টিকিট কেটেছি, আমরা যেদিন আসবো সেদিন সকালবেলা বাবা অলমোস্ট আনকনশিয়াস, কোনো সেন্স নেই। হুম হুম। আমরা ভাবলাম হসপিটালে নিয়ে যাব। কবে নিয়ে আইছো গুয়াহাটি থেকে আমরা এই থার্সডে সকালবেলা এসে ও পৌঁছেছি, লাস্ট এই থার্সডে। আচ্ছা আর ওয়েডনেসডে রাত্রের দিকে ছিল, ওয়েডনেসডে সকালে এরকম অবস্থা। আমরা অ্যাম্বুলেন্স ডাকবো কি, বাবা জুড়ে জুড়ে চিৎকার যে বাবা যাবে না হসপিটালে, আমরা বাবাকে মেরে ফেলতে চাইনি, কি বাবা ঘরে আসতে চায়, বাবা ঘরে আসতে চায়, একটা পিছু টান ছিল বুঝতে পারছি। ঘরে আসবে। আমরাও বলেছি ঠিক আছে হবে, বা আমরা ওষুধ টষুধ যেসব ছিল দিয়েছি বাবাকে, একটু উঠে দাঁড়িয়েছে, নিজেই নিজের বাইলের ব্যাগটা করে, হুম তারপর স্টেশনে আনার পরে হুইল চেয়ার দিয়ে প্ল্যাটফর্ম থেকে ট্রেন অব্দি নিয়ে গেছি। শিলচরে আসার পরেও আরো একজন এইচপিসির এমপ্লয়ি ছিল, মেঘা দেবীর বাবা মা ওরা ছিল, হুম 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 ওরা হেল্প করেছে অনেকটা। ওখান থেকে আমাদের ট্রেন থেকে বাবাকে অটোতে উঠিয়ে দেওয়া হয়েছে, ঘরে এসছে, ঘরে এসে খুব খুশি, ঘরে একদম ঘরের Fresh. ভিতরে যেই ঢুকেছে একটা মানে সাই অফ রিলিফ, একটা শ্বাস। অবশ্যই হ্যাঁ অবশ্যই দীর্ঘশ্বাস ফেলেছি আর কি হ্যাঁ, তারপরে বসেছে, মা খাইয়েছে, কি মানে পেস্ট করে খাওয়াতাম আর কি, অল্প অল্প বুঝতে পারছি। একদম পেস্ট করে খাওয়াতাম, জুস টুস দিতাম, অল্পই খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে, কথা টথা বলেছে। কিন্তু সেদিন রাত্রে অনেক বেশি প্রবলেম হচ্ছিল শরীরে, বোঝা যাচ্ছিল মানে অনেক কষ্ট পাচ্ছে আর কি। হুম 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 হুম। তাও রাত্রেবেলা আমি আর মন্দিরা জাগা ছিলাম। রাত্রে মনে হয় আধা রাত্রে উঠে 3টা সাড়ে 3টার দিকে উঠে একবার বাথরুমে গেছে। নিজে নিজে হ্যাঁ, আমরা আমাদেরকে বলেনি কিছু যাচ্ছে যে, তা আমরা গেছে যখন তারপরে উঠে গেছি, আমরা যাওয়ার পরে তারপরে আমরা ধরে আনলাম, আনার পরে এসে বসলো কিছুক্ষণ, বসে টসে এমনি ফ্যান লাগে না, কিন্তু ওই দিন ফ্যান একদম বলছিল একদম স্পিডে রাখো ফ্যানটা, টেম্পারেচার বাড়ছে হ্যাঁ, তো ফ্যানটা রাখা মানে ফ্যান চালানো ছিল। তো পরের দিন সকালে উঠেছে, পরের দিন সকালে ওঠার পরেও অল্প অল্প খেয়েছে। তারপরে ঘরের কাজের লোক, মানে উপরের ফ্লোরের কাজ চলছে, তো ঘরে কাজের লোককে বলে মিস্ত্রিকে ডেকেছে, মিস্ত্রিকে কল করেছে, বলেছে আসো, মিস্ত্রির সাথে কথা বলছি কিরকম কি করার, বসে বসেই হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটছিল। তারপরে সেদিন রাত্রে কন্ডিশনটা এত বেশি ভালো ছিল না, সেদিন রাত্রে মানে ছটফট করছিল, বাথরুমে যাবে বলছিল, তো পট
এনে দিলাম আমি আর মন্দিরা। পটে শি করেছিলাম, শি করার পরে আমরা বললাম যে হাতটা ধুয়ে দিই, বলে না হাত ধোতে লাগবে না, ঠান্ডা লাগে। বলছি ঠিক আছে আর ছাড়ো। তারপরে বিছানার মধ্যেই ছিল সেদিন রাত্রে। পরের দিন সকালবেলা উঠে যে ছটপট করেছে পুরো রাত। সকালবেলা চিৎকার দিয়ে দিয়ে খাওয়া নিয়ে গেছিল মা, আর মাসিও ছিল আমাদের সাথে। খাওয়া নিয়ে গেছে, চিৎকার দিয়ে দেবে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, যদি খেতে চাও না একটু পরে খাওয়া। তো তারপরে তখন এই লাস্ট আমি শুনেছিলাম যে আমি খাবো না আমি চিৎকার দিয়েছিলাম। তারপরে মাঝখানে মালটার ওষুধ দিয়েছে, তারপর মালটার জুস বানিয়ে দিয়েছে, এইটুকু মালটার জুস আস্তে আস্তে তা আস্তে। তোমরা মানে এরকম পরিস্থিতির মধ্যে যখন খাওয়া দাওয়া তখন বাসাতে ছিল, হ্যাঁ, ঘরেই ছিল। তখন এখানে অ্যাডমিশন কবে নিয়েছো এখানে? আমরা সেদিন ভেবেছিলাম কিবারে? স্যাটারডে। এই স্যাটারডে গতকাল কি? হ্যাঁ। আজকে তো আজকে কি না, আজকে মানডে। তো Monday। স্যাটারডেতে এই জিনিসটা মানে থার্সডেতে এসেছি, থার্সডে হ্যাঁ, রাত্রে হ্যাঁ, ছিল, ফ্রাইডে রাত্রে ছিল। আর ফ্রাইডে রাত্রে, স্যাটারডে সকালের এই ইনসিডেন্টটা নিয়ে আসছি এখানে। মালটার না, স্যাটারডেতে মালটার জুস বানিয়ে দিয়েছে, অল্প খেয়েছে। দুপুরবেলা মা খাইয়ে দিয়েছে, ভাত পেস্ট করে একদম খাইয়ে দিয়েছে। হ্যাঁ। খাবে না বলে বলে অল্প খেয়েছে। খেয়ে মা জাস্ট খাইয়ে মা নিজে খেতে বসেছে। ওই 15-20 মিনিটসের ব্যাপার, সব বমি করে বের করে দিয়েছে। আচ্ছা। বমি করে বের করে দিয়েছে, বের করার পরে মা ওষুধ দিয়েছে, ওষুধ সব থুতু করে ফেলে দিয়েছে। একটু পরে আমরা ভাবলাম হসপিটালে আনবো ইমার্জেন্সিতে, কিন্তু ভাবলাম স্যাটারডে ডক্টর থাকবেও কিনা ওইসব কনফিউশনে ছিলাম আমরা। তারপরে আমার অ্যাকচুয়ালি ইমার্জেন্সির ব্যাপারে বেশি আইডিয়াও ছিল না যে ইমার্জেন্সিতে এরকম ভাবে হুটহাট করে আনা যাবে, ডক্টর অ্যাভেলেবেল থাকে। তারপর পিসি আসলো, পিসি আসার পরে কোনো রেসপন্স নেই, মানে চুপচাপ শ্বাস নিচ্ছিল শুধু, আর মাঝখানে ও মা ও বাবা করছিল। তারপরে রাত্রে 8:30-9টার দিক থেকে কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়েছে। মানে জুড়ে ও মা ও বাবা, হাত পা স্টিফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। পিসি মা মিলে একদম হাতে পায়ে মালিশ করে, মাথায় মালিশ করে। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কন্ডিশন অল্প মানে ঠিক হয়েছে, স্টিফ থেকে অল্প ইসে হয়েছে, হাতটা অল্প গরম হয়েছে, চুপ হয়েছে। আমরা ভাবলাম ঘুমাচ্ছে, হয়তো একটু শান্তি। আমরা মাঝখানে হিক্কি উঠতো, প্রচণ্ড হিক্কি উঠতো, আমরা জল এনে দিতাম। তারপরে সেদিন রাত্রে আমাদের কারোর ঘুম হয়নি। সকাল দিকে মা বলে রক্তবমি মানে বাইলটা যেটা লিভার পুরো নষ্ট হয়ে গেছে, ওটা মুখ দিয়ে বেরোচ্ছিল। সাথে 108 কল করেছি, 108 এসছে, ইমার্জেন্সিতে নিয়ে এসছি এখানে। ইমার্জেন্সিতে আনার পরে মানে সেন্স নেই, চোখ বন্ধ। এখন যেটা দেখতে পাচ্ছি এটা কালকে রাত্রে 3টার সময় হুট করে চোখ খুলে জুড়ে শ্বাস নেওয়া শুরু করেছে। তারপরে নার্স এসে ইঞ্জেকশন দিয়েছে, এটা উঁচু করেছে, তারপরে একটু স্টেবল হয়েছে। মুখ দিয়ে যে বাইলটা বেরোচ্ছে, কন্টিনিউয়াস বাইলটা বেরিয়ে রক্তের মতো হয়ে আছে। তারপরে এখানে আনার পরে ডক্টর বলে দিয়েছে আর বেশি দিন নেই। এখন যদি আমি বলেছি এটলিস্ট পেইন যেটা ভিতরে হচ্ছে একটু রিলিফ পাইনি, বলেছে আমরা দিতে পারি, কিন্তু পসিবিলিটি খুব কম, অপোজিটও হয়ে যেতে পারে। বুঝছি শরীর বডি অ্যাডজাস্ট করতে পারতেছে না এটা। আচ্ছা, এখন ডাক্তার কি বললো এখানে, মানে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে কি বললো? আর না, ট্রিটমেন্ট তো ওইটাই, এখন ট্রিটমেন্টের এই পজিশনে আর মানে বেটার কোনো ট্রিটমেন্টের কোনো অপশন আর নাই। আমি জিজ্ঞেস করেছিলাম যে হয়তো 1 সপ্তাহের যেটা গ্যাপ ছিল গুয়াহাটি যাওয়ার পরে, হয়তো তার জন্য হয়েছে। ডক্টর বলছে এটা অনেক আগে থেকে ওনার বডিতে হয়েছিল, এটা জন্ডিসের আগে থেকেই বডিতে হয়েছিল, বডিতে ফর্ম হচ্ছিল। জন্ডিসটা যখন হয়েছে এটা অলরেডি এক্সট্রিম স্টেজে ছিল, যখন আমরা বুঝতে পেরেছি হয়েছে কিছু একটা। আচ্ছা ঠিক আছে, নাও কি করবা, এটা তো আর আমি আজকেই খবর পেলাম ব্যাপার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।